এদিকে এবার ডক্টর ইউনূস তুলসী গেবার্ড ও ডোনাল্ড ট্রাম্পের বিরোধী বক্তব্য দিয়ে নিজেই ফেঁসে গেলেন। রেগে গিয়ে তারা বাংলাদেশের উপর অ্যাকশন নেয় এবং শেখ হাসিনার কপাল খুলে দেয়। কি হবে এখন বাংলাদেশে? এক মুহূর্তেই ক্ষমতার পালাবদল হয়। পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ। ইউনূস সাহেব উনি বলছেন আমি আজকে প্রধান উপদেষ্টা হয়ে গেলাম, তার 5 দিন পরে মামলাটা উগ্র হয়ে গেল। যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে আমি দোষীর সাজা মেনে নেব। এটা আমি আইনের মাধ্যমে এটাকে সমাধান করব। বাংলাদেশে যেভাবে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু তুলসীর কানে পৌঁছেছে। এবার তুলসী বড় কোনো পদক্ষেপ করতে পারেন যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে, এমনটাই মনে করা হচ্ছে। সেনাপ্রধান তিনি নাকি বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীকে সামলাতে একেবারে হিমশিম খাচ্ছেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতে যারা সরকারের ক্রিম ভোগ করছে, সুবিধা ভোগ করছে, যারা হেলিকপ্টারে, পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, তারা তাল বাহানা শুরু করছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আজ যারা ইউনূস সরকারের পক্ষে এইসব অপকর্মকে সমর্থন করেন তারা বলবেন আমাকে গালি দেবেন। আমেরিকায় এই যে ঘটনাগুলো ঘটছে তুলসী গেবার্ডের কথা, এবং তারপরে যেভাবে আমেরিকা বাংলাদেশের রিয়াকশন এবং সেই রিয়াকশনের জবাবে বাংলাদেশ এমন একটা দেশ, এমন একটা মানুষ এখন শাসন করতেছে, বা বাংলাদেশের যে 18 কোটি জনতা আছে এরা সব নপুংসক, সব হিজড়া। যে কোনো সময় আমেরিকা এসে বাংলাদেশে গলার মধ্যে ধইরা বাংলাদেশে খন্ড খন্ড কইরা ভিডিওর শিরোনাম, থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং আপনাদেরকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি আপনারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী জানতে চান। ডক্টর ইউনূসকে অনেকেই বলছেন তিনি ব্যর্থ, তবে এই কথাটা কতটুকু যুক্তিত রয়েছে, এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের যে ব্যাপারটি, আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে ফিরে আসবে এবং এটা ঘটাবেন বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ বাংলাদেশের আওয়ামী লীগই নিয়ে আসবেন, এরাতে কিন্তু সাপোর্ট দিবেন আমেরিকা এবং ইন্ডিয়া, এই কথাই বলছেন বিভিন্ন নেটিজনরা। তবে কথাটা কতটুকু সত্যতা রয়েছে, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে, এবং ছোট করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। চলুন আমরা প্রতিবেদনটি দেখে নিই। দেশ এমন একটা মানুষ এখন শাসন করতেছে, বা বাংলাদেশের যে 18 কোটি জনতা আছে এরা সব নপুংসক, সব হিজড়া। যে কোনো সময় আমেরিকা এসে বাংলাদেশে গলার মধ্যে ধইরা বাংলাদেশে খন্ড খন্ড কইরা ইউনূসরে দেশান্তরী কইরা দিব। আরে আপনাদের জন্য আমি বলতেছি, পিছনে ফিরে যান। আজ থেকে 8-10 বছর আগে আওয়ামী লীগ কোন সুরে কথা বলতো আমেরিকার সাথে মনে আছে আপনাদের? পাত্তাই দিত না। কি করতে পারছিল শেখ হাসিনা? কিচ্ছু করতে পারে নাই। শেষ পর্যন্ত করছে এই 18 কোটি জনতার ছাত্র জনতারা। ভুলে যান কেন ইতিহাস আপনারা? অনেকেই বলেন ডিপ স্টেট আমেরিকা করাইছে, ঘন্টা করাইছে। আমেরিকা করাইলে ভূত আগেই করাইতে পারত। আমেরিকা পারত না বা আমেরিকা করতো না। আমরা নিজেরা এই দেশকে 24 তারিখে অন্য একটা রূপে রূপান্তরিত করছে। এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের জনতা। খুদাই ডিপ স্টেটের কথা বললেন না। তুলসী গেবার্ড কি বলছে? তুলসী গেবার্ড বলছে যে এই যে আমাদের এই এলাকাটা আছে, সিরিয়া, ইসরায়েল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এইসব জায়গায় ইসলামী সন্ত্রাসবাদের জন্য তারা উদ্বিগ্ন। এখন বাংলাদেশের নামটা যেহেতু বলছে সেহেতু আমরা প্রতিবাদ করব, এবং আমাদের সরকার প্রতিবাদ করেছে, তীব্র ভাষায় প্রতিবাদ করেছে। এবং কেন প্রতিবাদ করলো এটা নিয়েও কেউ ভিডিও বানাইতেছে, কামরা বোধহয় ভালো করলো না, তারে ভালোভাবে বললেই পারতো। উনার প্রতিবাদের মধ্যে ঝগড়াটে সুর আছে। ভাইরে, উনারা কিছু মা দিব। বাংলাদেশ সরকার কি লেখছে যে আপনারা যে কথাগুলো বলতেছেন সর্বৈব মিথ্যা, এবং বাংলাদেশে বর্তমানে কোন হিন্দুদের উপর কোন অত্যাচার হচ্ছে না। কথাটা কি মিথ্যা নাকি? নেশন থেকে আইসা বাংলাদেশে আইসা বাংলাদেশ দখল করবে, এই ব্যাটা যে নিউজটা করলো ওইখানে সে কোথাও দেখাইতে পারলো না এই ধরনের কোন একটা ইঙ্গিত তুলসী গেবার্ড দিছে কিনা। তুলসী গেবার্ড পরিষ্কার ভাষায় বলছে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে উদ্বিগ্ন,
বাংলাদেশে যে হিন্দুদের অত্যাচার হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন। সেটা হয়েছিল তো, হিন্দুদের টুকটাক হয়েছিল, এবং এটা কারা করছিল, কেন করছিল, এটা বইলা লাভ নেই। এখন কি আছে? নাই। এখন বাংলাদেশ ঠান্ডা। আর যারা ভাবতেছেন যে তুলসী গ্যাবার্ডের এই জবাব দেওয়ার পরে ইউনূস সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া হবে, বা যারা ভাবতেছেন ইউনূস সরকার চলে যাবে, তাদের জন্য একটা বার্তা দিয়ে যাই। ইউনূস সরকার যখন পায়জামা পরে না, তখন জায়গা রেখে পরে। বেশি কিছু বোঝাইলাম না, তারা এত বোঝাই মনে করেন না। দুনিয়া তো রেখায় যে মানুষ একটা ইউনিভার্সিটিতে যে লেকচার দিলে 150 থেকে 200,000 ডলার পায়, এই লোক এখানে পয়সার জন্য আসে নাই। যে লোকরা দেখলে দুনিয়ার মানুষ সম্মান করে, সেই লোকরা আইসা কেউ বা কার আইসা ঘাট ধরে পাই করে দিব, আর আপনারা হাতে তালি দিবেন। নট সো ইজি ম্যান। কথাবার্তা যখন বলেন, এমন করে কথা বলেন যাতে জনগণ বুঝতে পারে। মিস ইন্টারপ্রিটেশন কেন করতে যান? এই মিস ইন্টারপ্রিটেশন কইরা পাবলিকের মধ্যে একটা কি বলবো ভ্রান্ত ধারণা সরকার প্রসঙ্গে, আমাদের শক্তি প্রসঙ্গে, আমাদের স্বাধীনতা প্রসঙ্গে একটা ভ্রান্ত ধারণা আপনারা দিয়ে যান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ঠিকই, কিন্তু তা নিয়ন্ত্রণ করার সাহস দেখাতে পারেননি ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলেও আদতে দেখা গেল বাংলাদেশে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে গিয়েছে। দেশ একটা অরাজক অবস্থায় পৌঁছে গিয়েছে। প্রকাশ্য রাস্তায় মব জাস্টিসের নামে হত্যা, ছিনতাই, গণধোলায়, নারী এবং শিশু নির্যাতন বাড়তে থাকলো। গোটা বিশ্বেই বাংলাদেশের নাম বদনাম হতে শুরু করলো। বাংলাদেশে ইসলামী কট্টরপন্থীদের বারবারন্ত শুরু হলো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর দপ্তরেই বসে বসে সব দেখলেন। ওই যে তিনি একজন ভীত প্রকৃতির মানুষ। তিনি ভেবেছিলেন মোহাম্মদ ইউনূস এসে 2-3 মাসের মধ্যেই নির্বাচন করিয়ে একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাবেন, কিন্তু আদতে তা হয়নি। আর সেনাপ্রধানও তা আজ করতে পারেননি। তবে তিনি বাংলাদেশি উপদেষ্টা এবং ছাত্র নেতাদের এই ভারত বিদ্বেষ মেনে নিতে পারেননি, কারণ তিনি অনেকটাই ভারতপন্থী। ফলে তিনি নিজের বিরুদ্ধেই যখন একটা ষড়যন্ত্রের আঁচ পেলেন, তখন তার টনক নড়ল। 7 মাস পর ইউনূস বাহিনীর উদ্দেশ্যে তিনি প্রকাশ্য এক অনুষ্ঠানে বলে দিলেন, এনাফ এনাফ, এবার সাবধান হয়ে যান। বিশাল মিছিলকে তিনি ডান্ডা মেরে ঠান্ডা করালেন। তার ফোঁস করে ওঠার পর বাংলাদেশের সেনাবাহিনী কিছুটা অ্যাকশন মোডে এসেছে। দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ধরপাকড় শুরু করেছে। আর তিনি ভারতের সহযোগিতা এবং সাহায্যে একটা সেনা অভ্যুত্থান ঠেকাতে পেরেছেন, নিজের গদি এবং প্রাণ বাঁচাতে পেরেছেন। কিন্তু ওয়াকারুজ্জামান এখনো সেনাপ্রধান হিসাবে গত 5ই আগস্ট যে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, সেটা এখনো পালন করতে পারেননি। ফলে তিনি কিভাবে সেনাপ্রধান হলেন, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়। আমাদের দেশের প্রধানকে এখন গায়ে মাখার সময় আছে, কারো গণার সময় আছে, গণার সময় নাই। এই যে পুলিশ বাহিনীর এখানে যে বক্তব্য রাখলেন ইউনূস স্যার, ওখানে কি বললেন যে আমরা ছোট মাঠে খেলার প্লেয়ার না, আমরা দুনিয়ার মাঠে খেলার প্লেয়ার, পৃথিবীটাই আমাদের মাঠ, ছোট্ট জায়গায় খেলার প্লেয়ার না আমরা। সরাসরি বলছেন। আমরা বলতে কি বুঝাইছে? বাংলাদেশকে বুঝাইছে এবং ওনার নিজেকে বুঝাইছে। হ্যাঁ, ওনার নিজেকে বুঝাইছে, বাংলাদেশকে বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে। আমরা পৃথিবীর মাঠে খেলার প্লেয়ার, ছোট মাঠে না। মোদিজি কি খেলবে ইউনূস স্যারের সাথে? আর মোদিজি কি খেলবে ইউনূস স্যারের সাথে? আপনারাই বলেন। লেভেল 1 না, 1 না। আমি আর মুখে বলতে চাই না চায়ের কথা, নোবেলের কথা, আপনারা বুঝ জানেন। এখানে আর এখানে খেলা কি জমে না। মাঝরাইতে উত্তর দিয়ে দিছে তুলসী গ্যাবার্ডের যে আপনার এইসব ভুল ব্যাখ্যা আমরা মানি না। বাংলাদেশ ঐতিহাসিক ভাবেই একটা ইসলামিক কান্ট্রি, এখানে ইসলামের চর্চা হয়। ইসলামের চর্চাকে আপনারা মৌলবাদী বইলা চালায় দিবেন, এটা কি হয়? আরে সংখ্যালঘু বলেন, সংখ্যালঘু কোথায় অত্যাচার হইতেছে, কোথায় জুলুম হইতেছে? ভারতে জানেন না? ভারতের পুলিশের একজন বলতেছে 52 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ জুম্মার নামাজ না পড়লে কি আসে যায়। মানে শুক্রবারে দেওয়ালি পড়ছিল, ওই দেওয়ালিতে যেন মুসলমানরা ঘর থেকে বাইর না হয়। পুরা মসজিদ গুলাকে জানেন
শত শত মসজিদের সামনে জানেন কাপড় দিয়ে ঢাইকা দিছে, কেউ যেন জুম্মার নামাজ পড়তে না আসে, এবং রাস্তায় বাইরে সবার গায়ে রং মাইরা দিতেছে, নামাজ পড়তে যাইতেছে রং মাইরা দিতেছে, দাড়ি ধরে টানাটানি করতেছে। আর ওরাই বলে সংখ্যালঘুর কথা। আমাদের দেশে এখানে হিন্দুরা সম্মানের সহকারে আছে, ইজ্জতের সহকারে আছে। দেখেন একটা হিন্দু পরিবারে একটা ধর্ষণের কেস হয়েছিল, ওইখানে ডাক্তার শফিকুর রহমান স্যার উনি ওইখানে চলে গেছেন এবং ওই পরিবারের সারা জীবনের দায়িত্ব নিছেন, লেখাপড়ার দায়িত্ব নিছেন, যতদিন বাইচা থাকবে ততদিনের দায়িত্ব নিছেন। এখানে ঘরে ঘরে যায় জিজ্ঞাসা করেন না কেন? ইউনূস স্যার তো ভারতের সমস্ত মিডিয়াকে ডাকছিল, কিছু সংখ্যক আসছে, ওরা তো চোখেই দেখা গেছে, হিন্দুদের কথা শুনে গেছে। হিন্দু ভাই বোনেরা কি বলছে? তারা তো বলছে আমরা সবচেয়ে বেশি নিরাপদে আছি এই গত 7 মাস। এতটা নিরাপদে কখনই ছিল না, আসলে সবসময় নিরাপদে ছিল। দুই একটা ঘটনা ঘটে কেন জানেন? ওই যারা রাজনীতিতে গিয়া পা চাটে, স্যান্ডেল চাটে, তাদের উপরে জুলুম হয়। ওইটা না করলেই তো হয়, তাই না? যাই হোক, ওগুলা কোনো ব্যাপার না। তুলসী গেবারকে নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই। 2021 সালে ওই একই কথা বলছে, তাই না? একই কথা যে বাংলাদেশে জঙ্গির উত্থান হয়েছে। এটা কেন বলে জানেন? এটা বলে এই জন্য ভয় পায় মুসলমানদেরকে, ভীষণ ভয় তো মোদিজির। এই দেশে যেন মুসলমানরা কোনোদিন দাঁড়াইতে না পারে, এই ব্যবস্থাই তো কইরা গেছিল গত 54 বছর সব দলের সাথে হাত মিলাইয়া। যারা নির্বাচনে পাশ হয়ে আইছে, আপনারা একটু স্মৃতিচারণ করেন, প্রত্যেকটা দলকে তারা হাতে নিয়ে নিছে এবং আমাদের দেশটাকে চুষা খাইছে। গত 7 মাস চুষতে পারতেছে না। ওরা মনে করছিল আমাদের ভিসা বন্ধ করে দিলে আমরা চিকিৎসা নিতে পারব না। আমরা চিকিৎসা গত 7 মাস নেই। আরে ভারতের চেয়েও কম খরচে ব্যবস্থা করে দিচ্ছে ইউনূস স্যার। চীনে চলে যান, চীনের 2টা প্রদেশে আপনারা যখন যাইবেন তখনই হোটেলের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খরচ কাছাকাছি, চিকিৎসা ওইখানে 1000 গুণ বেশি, 1000 গুণে বেশি। ওরা ভাবছিল আমাদের পিঁয়াজ দিবে না, আলু দেবে না, বন্ধ করে দিবে, আমাদেরকে এই রোজার সময় একটা বিপদে ফেলাইবো। ইউনূস স্যার তো খেলে দিছে। উনি বলছে না আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট্ট মাঠের খেলোয়াড় না। ওইটা মাথায় নিয়েন ভারতবাসী। আচ্ছা, ভারতবাসীকে আমি কেন বলতেছি? ভারতবাসী আমাদের পক্ষে। ওই মোদি গ্রুপ, মোদি মিডিয়া আর মোদিজি, আরে মোদিজি করছে একটা ফান্দে, বিপদে। কি করবে বলেন? এখন শেখ হাসিনাকে না পাঠাইতে পারতেছে বিদেশে, না রাখতে পারতেছে। রাখলে বিপদ, 18 কোটি মানুষের সাথে সংঘাত। আর যদি বাইরে পাঠাইয়া দেয়, বিদেশ পাঠাইয়া দেয়, বা বাংলাদেশের কাছে দিয়া দেয়, তাহলে হয় কি জানেন? ওই যে বেইমানি হয়ে যায়। তাহলে একটা মেসেজ চলে যায় নেক্সট যারা ক্ষমতা আসবে তাদের কাছে, যে ভারত পাশে থাকে না বিপদে। ভারত যে বিপদের পাশে থাকে, যার জন্য সমস্ত সুযোগ সুবিধা দিয়া শেখ হাসিনাকে রাইখা দিছে। এবং ওই যে অডিও কলে কথা বলতে দেয়, ভিডিও কলে দিবে না, ভিডিও কলে কথা বলতে দিবে না, অডিওতে দিবে। আর অডিওতে ওই যে গান শুনতেছে, কবিতা শুনতেছে, টিকটকে গান ভাইরাল করতে বলতেছে। ভাবা যায়? ভাবতে পারেন আপনারা? এগুলো মাথায় নিতে পারেন যে একজন প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের কন্যা উনি বলতেছে যেগুলা টিকটকে ভাইরাল কইরা দাও। এরপরও আপনারা বলবেন উনি সুস্থ আছেন মানসিক ভাবে? না, ওনার জন্য দোয়া করেন, ওনার জন্য দোয়া করেন। যদি আপনারা ওনাকে ভালোবাসেন, দোয়া করেন ওনাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, ওনাকে যেন আল্লাহ বুঝার ক্ষমতা দেয়। উনি বুঝতে পারতেছেন না, সীসা দিয়ে ওনার কান বন্ধ, চোখ বন্ধ, কিছু দেখতে পাচ্ছে না, কিছু শুনতে পাচ্ছে না। আমাদের চোখ কান খোলা আছে, আমরা যেন একটু বুঝার ক্ষমতা রাখি। ইউনূস স্যার নির্বাচন দিয়ে দিছে, ডিসেম্বরের 3য় সপ্তাহ থেকেই নির্বাচন এই দেশে। আমার মনে হয় অনেক মান অভিমানে উনি এই সিদ্ধান্তে চলে আসছে। উনি বলছিল যে আরো 6টা মাস যদি আপনারা আমাকে সময় দেন, মানে আগামী জুনে যদি নির্বাচন নেন, আমি বড় প্যাকেজের সংস্কার করতে চাই, এটাই চাইছিলেন। যাই হোক, উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। কিভাবে থাকবে বলেন? কিভাবে থাকবে? কেউ সহযোগিতা করতেছে না। 60-70 জনকে ডিসি পদে অফার করছে যে আপনারা এই এলাকায় ডিসি পদে যান, যাইতে রাজি না। ওনারা জানে দেশ এখন এমন এক অবস্থায়, সামনে যারা ক্ষমতায় আসবে তারা আইসা আবার এগুলা প্রতিশোধ নিতে পারে। হ্যাঁ, প্রতিশোধ নিতে পারে। দেখেন না, পুলিশ ভাইরা যদি এখন কাউকে ধরলে কিভাবে হুমকি ধামকি দেয়। ইউনূসের অন্যতম সহকারী মাহফুজ জঙ্গি ছিল। তারা বহাল তবিয়তে এই মোহাম্মদ ইউনূসের সরকারে আছে। এরপরেও এই সরকারকে জঙ্গিদের সরকার যদি না বলি কিভাবে অভিহিত করব? আর ইউনূস হচ্ছে জঙ্গি দলের নেতা। অনেক উপদেষ্টা পদত্যাগ করছেন, সর্বশেষ হচ্ছে ওর প্রধান সহকারী আমিনুল ইসলাম। শিক্ষা টিক্ষা সম্পর্কে ইউনূসকে পরামর্শ দিতেন। দেখুন, বাংলাদেশে স্কুলের ছেলেমেয়েরা 12 ক্লাস পর্যন্ত বছরের শুরুতে বিনা মূল্যে পাঠ্যপুস্তক পেত। 40 কোটি বই দেওয়া হতো। এখনো বোধহয় পুরোপুরি বই দেওয়া সম্ভব হয়নি। এই তথ্যটাও আপনারা নিশ্চয়ই জানেন। পৃথিবীর
800টা প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় নেই যেটা বাংলাদেশের। তাহলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে মধ্য মেধা নিম্ন মেধার ছেলেমেয়েরা বেরোচ্ছে, অধিকাংশই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, অত্যন্ত র্যাডিক্যালাইজড, মস্তিষ্ক ভর্তি ঘৃণা। এরাই কিন্তু ইউনূস সরকারের সমর্থনকারী, এরাই তৌহিদি জনতা, এরাই মব, এদেরকেই সমর্থন করছেন ইউনূস, যাতে তিনি ক্ষমতায় থাকতে পারেন এবং নির্বাচনটা না করতে হয়। নির্বাচন যাতে করতে না হয় তার জন্য ইউনূস নানা রকম। দর্শক, এই প্রতিবেদনটি দেখার পর আপনাদের কি মনে হলো সেটা আমাদের কনভারসেশনে দেব। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের মন্তব্য কি সেটাও আমাদের কনভারসেশনে দেব। এবং বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে ডক্টর ইউনূস কতটা কাজে লাগিয়েছেন বলে মনে হয় সেটাও জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।